আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স ফোর্থ ইয়ারের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা আজকে তোমাদেরকে অনার্স চতুর্থ বর্ষের প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটার সেকেন্ড ক্লাস করাবো। তো বেসিক্যালি ফার্স্ট ক্লাসে আমরা কনসেপ্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেহেতু আমরা ইন্ট্রোডাকশন টু প্রজেক্ট ম্যানেজমেন্ট করছি, সেক্ষেত্রে আমরা কনসেপ্টটা ইনিশিয়ালি কনসেপ্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট করিয়েছি। তো কনসেপ্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্টে আই হোপ যে প্রিভিয়াস ক্লাসে তোমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসেপ্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়েছে। তো একটু যদি রিভিউ করি দেন তোমরা দেখে থাকবে যে বেসিকলি প্রজেক্ট ম্যানেজমেন্টকে আমরা কি কোত্থেকে নিয়ে আসতে পারি, প্ল্যানিং থেকে। লাইক আমরা প্ল্যানিং করেছি, প্ল্যানিংটা কি, লাইক তো প্ল্যানিং হচ্ছে যে আমরা কোনো একটা কাজ করতে গেলে ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, অর্থাৎ কি করা হবে, ভবিষ্যতে কি করা হবে তার একটা ডিসিশন বা তার একটা যদি আমরা স্কেচ তৈরি করি সেটা হবে প্ল্যানিং। আমরা প্ল্যানিংকে কি বলতে পারি, প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন, অর্থাৎ কাজের কি অর্থাৎ কাজের একটা ছক, ভবিষ্যৎ কাজের যে ছক সেটাই হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং এর মধ্যে আমরা তোমাদেরকে দেখিয়েছি প্ল্যানিং দুইটা টাইপস দেখিয়েছি, একটা হচ্ছে স্ট্যান্ডিং প্ল্যান এবং হচ্ছে সিঙ্গেল ইউজ প্ল্যান। বেসিক্যালি স্ট্যান্ডিং প্ল্যানগুলো যেটা হয় যে পলিসি হয়, রুলস রেগুলেশন, বিভিন্ন ধরনের মেথড হতে পারে, যেগুলো হচ্ছে ডে আফটার ডে বা ইয়ার আফটার ইয়ার কন্টিনিউয়াসলি কি করা হয়, ইউটিলাইজ করা হয় বা প্র্যাকটিস করা হয়। তো লং টার্ম প্র্যাকটিস করা হয়। আর সিঙ্গেল ইউজ প্ল্যানগুলো যেটা হচ্ছে যে আমরা আমরা প্রোগ্রাম করতে পারি, দেন হচ্ছে প্রজেক্ট হতে পারে, দেন বাজেটগুলো যেটা অ্যানুয়ালি প্রেজেন্ট করা হচ্ছে। তো এইখানে সিঙ্গেল ইউজ প্ল্যানের ক্ষেত্রে খুব খুব ডাইনামিক একটা বিষয় হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট বেসিক্যালি খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং খুব এক্সাইটিং একটা সাবজেক্ট, এবং হচ্ছে যে আমরা এটাকে পপুলারও বলতে পারি। লাইক বিভিন্ন ধরনের ওয়ার্কগুলো, অর্থাৎ বিভিন্ন ধরনের কার্যক্রমের ক্ষেত্রে প্রজেক্টটা কিন্তু খুব খুব বেশি ব্যবহার হচ্ছে। লাইক তোমরা দেখে থাকবে যে মোস্ট অফ দ্য কেসেস ডেভেলপার ফার্মগুলো কিন্তু ওদের যে কাজগুলো করে এটা হচ্ছে প্রজেক্ট বেসিস, এবং হচ্ছে অন্যান্য অর্থাৎ কোনো কাজ শুরু করলে প্রজেক্ট বেসিস করলে কিন্তু দেখা যায় যে কাজগুলোর বা ওয়ার্ক নেচার বা অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে কস্টিং এর একটা বিষয় থাকে, অর্থাৎ একটা একটা বিষয়ের কস্টিং খুব লং টার্ম না করে একটা সীমিত প্রজেক্ট করলে একটা সীমিত সময়ের মধ্যে কস্টগুলো কন্ট্রোল করে এবং হচ্ছে খুব ইফেক্টিভ কস্টের মধ্যে কাজটা শেষ করে ফেলা যায়। তো এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা ক্লাস শুরু করি। সো আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অনার্স ফোর্থ ইয়ারের একটা কোর্স। দেন আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যেটা হচ্ছে ডেফিনেশন দেখেছি, আমরা ম্যানেজমেন্টের বিষয়গুলো জেনেছি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের থিমটা কি। বেসিক্যালি ম্যানেজমেন্টের যে ফাংশনগুলো রয়েছে, প্রজেক্টের সমস্ত ফাংশনগুলো ইন্টিগ্রেট করতে হয়। সো বাংলা স্পেশালি বাংলাদেশের মধ্যে দুইটা মেগা মেগা প্রজেক্ট আমি তোমাদেরকে দেখিয়েছি। একটা হচ্ছে মেট্রো রেল প্রজেক্ট এবং সেকেন্ড হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এই দুইটা প্রজেক্ট আমি তোমাদেরকে ছবিতে দেখিয়েছি এবং এই এই দুইটা প্রজেক্টের উদাহরণ দিয়ে আমরা তোমাদেরকে বিষয়গুলোকে ক্লারিফাই করেছি। আমরা পদ্মা সেতুর কমপ্লিট স্প্যান, অর্থাৎ সবগুলো স্প্যান বসে যাওয়ার পর একটা ছবি দেখতে পাচ্ছি।
দেন আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের রোল, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজার কি রোল প্লে করে। অর্থাৎ যেটা হয় যে একটা প্রজেক্ট অপারেটর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আম, অর্থাৎ এখানে যদি প্রজেক্ট গুলো কিন্তু কোম্পানির আন্ডারেও হতে পারে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হতে পারে বা বিভিন্ন ধরনের ন্যাশনাল কোম্পানিগুলো, ওরাও কিন্তু প্রজেক্ট করতে পারে। তো যেটা খুব বড় একটা অ্যাডভান্টেজ এটা, যে একটা প্রজেক্টের ক্ষেত্রে একটা ম্যানেজারের আন্ডারে কি করে দেয়া যায়, পুরো প্রজেক্টটাকে দিয়ে দেয়া যায়। তো সেই ক্ষেত্রে সিগনিফিকেন্ট প্রিভিলেজ যেটা হচ্ছে যে পুরো প্রজেক্টটার লায়াবিলিটি বা পুরো প্রজেক্টটার যে অ্যাকাউন্টেবিলিটি একজন ম্যানেজার পারফর্ম করতে পারে। তো সেই ক্ষেত্রে কি কি রোল প্লে করবে একজন গুড প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে কি কি রোল প্লে করা যেতে পারে সেই সম্পর্কিত কয়েকটা কথা আমরা এখন দেখব। সেগুলো ফার্স্ট হচ্ছে টেক্স ওনারশিপ অফ দ্য হোল প্রজেক্ট। ফার্স্ট যেটা করতে হবে তাকে হচ্ছে ওনারশিপ নিতে হবে, তা অর্থাৎ প্রজেক্টটা তাকে দেয়া হয়েছে, আম, সেটার সেটাকে ওন করতে হবে। অর্থাৎ মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়ে থাকে, প্রজেক্ট ম্যানেজার কিন্তু এমপ্লয়েড, অর্থাৎ সে কিন্তু হচ্ছে স্যালারিড, অর্থাৎ তাকে একটা কোম্পানি একটা বেনিফিট বা একটা অ্যাডভান্টেজ বা একটা এগ্রিমেন্টের জন্য তাকে যেটা হয় স্যালারি দেওয়া হয়, অথবা এমনও হতে পারে যে শুধু ওই প্রজেক্টের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই ক্ষেত্রে লিমিটেশন যেটা থাকে, যদি সে মনে করে যে শুধু এই পার্টিকুলার প্রজেক্টের পর আমি তো আর এই কাজটা করতে পারবো না, ইন জেনারেল যেটা হয় যে বা আমার জব থাকছে না বা এই জাতীয় ইস্যুগুলো যদি হয়, তখন কিন্তু প্রজেক্টের কস্ট টাইম এগুলো কিন্তু কি হবে, বাড়বে। আর যদি এরকম করা হয় যে প্রজেক্টের ওনারশিপ নিয়ে নেওয়া হয় যে এটা আমার প্রজেক্ট, আমাকে কি করতে হবে, কারেক্টলি পারফর্ম করতে হবে। তো দেন কি হোল প্রজেক্ট সে তার যে তার যে এক্সপেরিয়েন্স এবং সবকিছু দিয়ে কি করবে, হোল প্রজেক্টটা কমপ্লিট করার চেষ্টা করবে। আদারওয়াইজ যেটা হচ্ছে যে আননেসেসারি কস্ট এবং হচ্ছে নানা রকম প্রবলেম অ্যারাইজ হতে পারে। তো এইখানে প্রজেক্ট ম্যানেজারের যেই অ্যাডভান্টেজটা রয়েছে সেটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজার যদি খুব সাকসেসফুলি একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারে, দেন এটা কিন্তু আম, খুব ইজি এবং হচ্ছে খুব স্বাভাবিক একটা বিষয় যে সেকেন্ড এবং থার্ড প্রজেক্ট বা অন্যান্য প্রজেক্টগুলো কিন্তু কোম্পানি তাকেই দায়িত্ব দিবে। সো এটা কিন্তু তার জন্য খুব লোভনীয় বা খুব বড় একটা অপরচুনিটি, নিজের কোয়ালিফিকেশন এবং পারফরমেন্সে কে প্রমাণ করার জন্য। তো কাজেই গুড প্রজেক্ট ম্যানেজার যেটা করে সেটা হচ্ছে টেক্স ওনারশিপ, অর্থাৎ কি করে, ওনারশিপটা নিয়ে কমপ্লিট প্রজেক্টটা কমপ্লিট করে। একটা সিগনিফিকেন্ট কোয়ালিটি সেটা হচ্ছে যে প্রোঅ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ হবে না রিঅ্যাক্টিভ হবে। অর্থাৎ প্রোঅ্যাক্টিভ একরকম আর রিঅ্যাক্টিভ একরকম। তো প্রোঅ্যাক্টিভের বিষয়টা হচ্ছে যে রিঅ্যাক্টিভ সাধারণত আমাদের দেশের ম্যাক্সিমাম পিপল বা আমরা যদি ম্যাক্সিমাম পিপলের ক্ষেত্রে তাদের বিহেভকে ক্যালকুলেশন করি বা বিহেভকে অ্যানালাইসিস করি, তাহলে দেখবো হচ্ছে মোস্ট অফ দ্য পিপল আর রিঅ্যাক্টিভ, অর্থাৎ দে বিহেভ রিঅ্যাক্টিভলি, অর্থাৎ যখন প্রবলেম অ্যারাইজ হয় তখন কিন্তু তারা রেসপন্স করে, বাট ইট শুড নট বি। অর্থাৎ একটা প্রজেক্টের ক্ষেত্রে যদি এইরকম হয় যে যখন প্রবলেম হচ্ছে তখন সলভ করা হচ্ছে, এইরকম প্রজেক্টের কিন্তু প্রজেক্টের বিষয়টা কিন্তু যে এখানে বিভিন্ন ধরনের টাস্ক থাকে। তো প্রতিটা সেগমেন্টে যদি প্রবলেমগুলোকে সলভ করতে চায়, তাহলে সেটা কিন্তু কোয়াইট ইম্পসিবল হবে। লাইক আমরা যদি বলি যে টোটাল একটা প্রজেক্টের ক্ষেত্রে ফাইন্যান্স হতে পারে, ফাইন্যান্স, অ্যাকাউন্টস, এরপরে হচ্ছে যে সাপ্লাই চেন, দেন যদি কোনো মার্কেটিং ইস্যু থাকে, তো এই সমস্ত বিষয়ে যদি এক এক করে প্রবলেম অ্যারাইজ হয় এবং সেই প্রবলেম সলভ করতে চায়, তাহলে কিন্তু এটা কোয়াইট ইম্পসিবল। তো যেটা করতে হবে, রিয়েক্টিভ বিহেভ করতে হবে, অর্থাৎ প্রবলেম হওয়ার আগেই সলিউশন, অর্থাৎ প্রবলেম হতে পারে অ্যান্টিসিপেট করতে হবে, ধারণা করতে হবে যে কি কি প্রবলেম অ্যারাইজ হতে পারে, সেই অ্যান্টিসিপেশন অনুযায়ী তার আগেই প্রবলেম
ঘটার বা প্রবলেম আসার আগেই কি করতে হবে, সলিউশন করতে হবে, প্রবলেম যেন না আসে বা প্রবলেমগুলো যেন আসলেই দ্রুত সলিউশন করা যায়। অর্থাৎ প্রবলেম আসার আগেই সলিউশন প্র্যাকটিস করতে হবে। আর বেসিক্যালি যেটা করতে হবে যে অ্যান্টিসিপেশন, অর্থাৎ ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে কি, কি প্রবলেম অ্যারাইজ হতে পারে। এক্ষেত্রে গুড ম্যানেজারকে, প্রজেক্ট ম্যানেজারকে যেই বিষয়টা সবচেয়ে বেশি হেল্প করে সেটা হচ্ছে তার এক্সপেরিয়েন্স। অর্থাৎ প্রিভিয়াস প্রজেক্ট গুলোতে সে কাজ করতে গিয়ে যে এক্সপেরিয়েন্স গুলো গ্যাদার করেছে তা সেগুলোই কিন্তু তাকে একটা প্রোঅ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড বা প্রোঅ্যাক্টিভ পার্সপেক্টিভ দেয়। এরপরের যেই বিষয়টা সেটা হচ্ছে যে যদি সে প্রোঅ্যাক্টিভলি চিন্তা করে দেন তাকে করতে হবে অ্যাডিকুয়েটলি প্ল্যানস দ্য প্রজেক্ট। প্রজেক্টটাকে কি করতে হবে, আহ, প- পর্যাপ্ত পর্যাপ্ত পরিকল্পনা, অর্থাৎ শুধু সিঙ্গেল প্ল্যানের উপরে ছেড়ে দিলে কিন্তু প্রজেক্ট নাও কমপ্লিট হতে পারে বা মোস্ট অফ দ্য কেসেস নাও হতে পারে। তাকে প্ল্যান সে যদি প্ল্যান এ এতে কাজ শুরু করে দেন হচ্ছে তাকে অল্টারনেটিভ প্ল্যান বি এবং হচ্ছে অনেক ক্ষেত্রে সিও রাখতে হবে। অর্থাৎ একটা প্ল্যানে কিন্তু কাজ নাও হতে পারে, পর্যাপ্ত প্ল্যানিং থাকতে হবে এবং হচ্ছে প্রত্যেকটা পার্টিকুলার ইস্যুর জন্য কিন্তু তার প্রত্যেকটা পার্টিকুলার ইস্যু এবং প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টের জন্য তার প্ল্যান থাকতে হবে এবং সেই অনুযায়ী কি করতে হবে তাকে অর্থাৎ এক্সিকিউশন, শুধু প্ল্যান থাকলেই হবে না, প্ল্যানস গুলোকে এক্সিকিউশন করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে যদি প্ল্যান এ ফেল করে সেক্ষেত্রে প্ল্যান বি হতে পারে, সেক্ষেত্রে প্ল্যান সি হতে পারে। দেন এইভাবে কি করতে হবে, তাকে প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই তোমাদের নোট রাখতে হবে যে প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু স্টার্ট টাইম এবং এন্ড টাইম থাকে, এন্ড টাইমের মধ্যেই কি করতে হবে, প্রজেক্ট কমপ্লিট করতে হবে। দেন এরপরের স্পেসিফিক পয়েন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অথরিটেটিভ। অর্থাৎ তাকে এই প্ল্যানগুলো শুধু হচ্ছে যে তার কিন্তু ব্রেইন ওয়ার্ক করলে হবে না, তাকে এই প্ল্যানগুলো ডকুমেন্টেড অর্থাৎ রিটেন ফর্মে নিয়ে আসতে হবে। অর্থাৎ একটা প্ল্যানগুলোকে পরিকল্পনা বলতে আমরা কি, প্ল্যান বলতে আমরা পরিকল্পনা বুঝি, পরিকল্পনাকে আমরা কি বলি, থিঙ্কিং প্রসেস, একটা মানে চিন্তা ভাবনার বিষয়। তো এইটা কিন্তু কনক্রিট হতে হবে, অর্থাৎ এটা রিটেন হতে হবে বা ডকুমেন্টেড হতে হবে। দেন দেন কি হবে, এই বিষয়টা যখন ডকুমেন্টেড হবে তখন কিন্তু বিষয়টা সবাই রিয়েলাইজ করবে। আর যদি বিষয়টা ডকুমেন্টেড না হয় তখন কিন্তু এটা ওই যে নট অথরিটেরিয়ান, অর্থাৎ আমার মনে হলো একটা বিষয় যদি এরকম হয় যে আমি থিঙ্কিং করে বলা হচ্ছে তখন কিন্তু এটা কি হবে, কর্তৃত্বপরায়ণ হবে, অথরিটেরিয়ান হবে। তখন কিন্তু যারা সাবঅর্ডিনেট তারা কিন্তু বিষয়গুলো অ্যাকসেপ্ট করতে হেজিটেট ফিল করবে। আর তখন কিন্তু প্রজেক্ট ম্যানেজার সে কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। তো যেটা হচ্ছে যে অথরিটেরিয়ান না হয়ে, অর্থাৎ স্বৈরতান্ত্রিক বা হচ্ছে যে আম, একেবারে যেন স্বেচ্ছাচারী বা এরকম যারা অন্যান্য যারা রয়েছে, পার্টিসিপেন্ট যারা রয়েছে বা স্টেক হোল্ডার রয়েছে, প্রজেক্ট স্টেক হোল্ডার যারা রয়েছে, স্পেশালি তারা যেন বিষয়টাকে অথরিটেরিয়ান না মনে করে। দেন এরপরের যে স্পেসিফিক পয়েন্টটা হচ্ছে সেটা হলো যে ডিসিসিভ হতে হবে, নিশ্চিত হতে হবে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে সুনিশ্চিত হতে হবে। সে যদি সুনিশ্চিত না হয় দেন হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার থাকে। অর্থাৎ আমরা যখন একটা প্রজেক্ট করতে চাই তখন কিন্তু বেসিকলি এই প্রজেক্টটা অপারেট করছে ম্যানেজার, কিন্তু ম্যানেজার অপারেট করলে অন্যান্য অনেক কনসার্ন পিপল রয়েছে যারা এই প্রজেক্টের সাথে রিলেটেড। তো সবাই কিন্তু দিন শেষে প্রজেক্ট সম্পর্কে খুবই কনসার্ন। তো তাদেরকে কিন্তু প্রজেক্ট সম্পর্কে যে ইনফরমেশন প্রজেক্ট সম্পর্কে এবং তাদের ইন্টারেস্ট এটার সাথে রিলেটেড। সো এই বিষয়টা কনসিডার করতে হবে যে এখানে অনেক মাল্টি পিপল ইন্টারেস্ট রয়েছে। তো তখন তাকে বিষয়গুলো ডিসিসিভ হতে হবে, দৃঢ় দৃঢ় হতে হবে এবং সুনিশ্চিত হতে হবে।
আর এর সাথে খুব বেশি রিলেট করে, যেহেতু আমি বলেছি যে অনেক অনেক অর্থাৎ মাল্টি পার্টি রিলেটেড থাকে একটা প্রজেক্টের সাথে, মাল্টি পার্টি রিলেটেড থাকে, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার থাকে। তো তাদের সাথে কিন্তু কমিউনিকেশন করতে হবে, টাইম টু টাইম কমিউনিকেশন করতে হবে। ইভেন ইফ যেটা হচ্ছে যে ওই অর্থাৎ প্রজেক্টের প্রজেক্টের যে লজিস্টিক সাপোর্ট সেগুলো কিন্তু একটা পার্টি প্রোভাইড করে থাকে। তো এখন প্রজেক্টের লজিস্টিক সাপোর্ট থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিভাবে কি করছে, সব সবগুলোই কিন্তু সবগুলোর কি রেসপন্সিবিলিটি কিন্তু ম্যানেজারের। তো গুড প্রজেক্ট ম্যানেজার হতে হলে গুড কমিউনিকেটর হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বেসিকলি ম্যানেজার যেটা করে বা মেইন ফাংশন তার কিন্তু কমিউনিকেশন রোলটাই খুব বেশি পারফর্ম করতে হয়। অর্থাৎ প্রপার প্রপার ভাবে প্রজেক্ট রান করার ক্ষেত্রে লাইক যদি আমরা বলি যে পদ্মা সেতুর কথা বলি বা মেট্রো রেলের কথা বলি, তো সেখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কমিউনিকেশন মেনটেন করতে হচ্ছে, বা অন্যান্য বিষয় ক্ষেত্রে যেগুলো যেই বিষয়গুলো পারফর্ম করতে হয়, কমিউনিকেটর হতে হয়, খুব ভালো কমিউনিকেটর হতে হয়। আর প্রবলেম অ্যারাইজ হলে প্রবলেম গুলোকে কি করতে হবে, সাথে সাথে সলভ করতে হবে। লাইক কোনো একটা প্রজেক্টের লজিস্টিক সাপোর্ট, তোমরা দেখে থাকবে যে তোমরা পত্রিকায় দেখেছো যে কোনো ক্ষেত্রে পদ্মা সেতুর ক্ষেত্রে যে স্প্যান গুলো বসাবে, কিন্তু স্প্যান গুলো প্রিপেয়ার স্প্যান প্রিপেয়ার কিন্তু কোনো কারণে ক্রেন আসেনি, বা কোনো একটা কোনো যেমন একটা খুব ভালো উদাহরণ হচ্ছে যে একবার কি হলো, পদ্মা সেতুতে স্প্যান স্প্যান গুলো ইনস্টল করবে। তো স্প্যান ইনস্টল করার আগে যেটা হলো যে ওই ওই জায়গাটায় নাব্যতা এত কম ছিল যে ওই ড্রেজিং অর্থাৎ প্রপারলি ড্রেজিং করা হয়নি। তো স্প্যান নিয়ে যাওয়াই ক্রেন, অর্থাৎ ক্রেন ওই জায়গায় রিচ করতে পারেনি। তো যেটা হচ্ছে যে তখন ওই যে প্রজেক্ট ম্যানেজার যে বা ওই যে প্রজেক্টটাকে রান করছে, তো তাকে কি করতে হবে, কমিউনিকেশন করতে হবে লজিস্টিক ডিপার্টমেন্ট বা ওই আদার্স যারা কনসার্ন ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে ইনফর্ম করে দেন এই প্রবলেম সলভ করে কি করতে হবে, কাজটাকে কমপ্লিট করতে হবে, ডান করতে হবে। তো এই ক্ষেত্রে কমিউনিকেশন রোলটা খুব বেশি ভাইটাল, খুব বেশি সিগনিফিকেন্ট। দেন এর পরের তোমাদেরকে যেই ক্যারেক্টারিস্টিক্স বলবো বা যেই কোয়ালিটিটা বলবো, সেটা হচ্ছে যে সে হচ্ছে ম্যানেজেস বাই ডেটা ফ্যাক্টস, নট ইউনিফর্ম ইউনিফর্ম অপটিমাইজ। বেসিকলি একটা প্রজেক্টের ক্ষেত্রে সব বিষয়গুলোই কিন্তু একেবারে যেটা হয় যে কোনো কিছুই গোছানো না, কোনো কিছুই সাজানো না। তো এই বেসিকলি যেটা হয় যে যদি যদি ডেভেলপার ফার্ম একটা বিল্ডিং করতে চায়, মাল্টি স্টোরেড বিল্ডিং করতে চায়, তাহলে তাকে কিন্তু দেয়া হবে হচ্ছে একটা স্পেস দিয়ে দেওয়া হবে। দেন দেন কি করতে হবে, সেই স্পেসে সে হচ্ছে বিল্ডিংটা করবে। তো এই যে একটা স্পেসের মধ্যে মাল্টি স্টোরেড বিল্ডিং করবে, অর্থাৎ যারা স্টেক হোল্ডার থাকবে তারা কিন্তু বলে দিবে যে আমরা এই রকম বিল্ডিং করতে চাচ্ছি, এই কাজ করতে চাচ্ছি, অর্থাৎ অবজেক্টিভ দিয়ে দিবে। কিন্তু সেই অবজেক্টিভকে অর্থাৎ বিল্ডিং হবে, এটার ফাইন্যান্স কত হবে, এটার কি কি র মেটেরিয়াল লাগবে, আম, এটার কত ওয়ার্কফোর্স লাগবে, বা এটার ম্যানেজমেন্ট কি হবে, সবকিছু কিন্তু তাকে কি করতে হবে, ডেটা নিয়ে আসতে হবে, এবং হচ্ছে ফ্যাক্ট এবং ফ্যাকচুয়ালিটিতে নিয়ে আসতে হবে। দেন দেন কি হবে এটাকে, অর্থাৎ যারা ফিনান্স করবে তাদেরকে এই ডেটা যখন তারা প্রপারলি, অর্থাৎ টোটাল ব্ল্যাঙ্ক জায়গাটাকে কিন্তু তাকে ডেটা এবং ফ্যাক্টস দিয়ে কমপ্লিট করতে হবে, ম্যানেজ করতে হবে, দেন কিন্তু ফান্ড আশা করা যায়। আদারওয়াইজ কিন্তু যারা হচ্ছে ফান্ডিং করবে তারা কিন্তু আসতে চাইবে না। এরপরের যে বিষয়টা হচ্ছে লিডস বাই এক্সাম্পল, অর্থাৎ একজন প্রজেক্ট ম্যানেজার তাকে কিন্তু যেটা বললাম যে ডেটা এবং ফ্যাক্টসকে কি করতে হয়, ম্যানেজ করতে হয়। তো তার সামনে লাইক আমরা মেট্রো রেল করবো, তো টোটাল আমরা কিন্তু আমাদের যারা পলিসি মেকার বা যারা প্রিপেয়ার করবে তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন দেশে আমরা কি করা হয়েছে, আলাপ করা হয়েছে যে এই কাজটা করতে চাচ্ছি। তো সরি সরি ফর ইন্টারাপশন। তো
যেটা হয় যে তখন প্রজেক্ট ম্যানেজার যে তিনি কিন্তু অর্থাৎ এটা বিভিন্ন জায়গায় খোঁজ করা হলে অনেকেই কিন্তু বিষয়টা উপস্থাপন করে, অর্থাৎ অ্যাজ এ প্রজেক্ট উপস্থাপন করা হয় যে এই বিষয়গুলো করতে হবে বা এই বিষয়গুলো রয়েছে। তো যখন বিষয়গুলো উপস্থাপন করা হয় তখন মোস্ট অফ দ্য কেসেস যেটা করা হয় ডেটা দেয়া হয়, অর্থাৎ ফাইন্যান্সের ডাটা দেয়া হয় বা বিভিন্ন লজিস্টিক ডেটা দেয়া হয়। তো এই ডেটার সাথে সাথে যেটা করতে হবে, এক্সাম্পলও দিতে হবে। অর্থাৎ এটাকে কি করা হয়, কনক্রিট করা, অর্থাৎ বাস্তবসম্মত ডেটার সাথে কিন্তু রিলেট করে ওই প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো যখন দেয়া হয় তখন কি হবে, প্রজেক্টটা একটা প্রাণবন্ত, অর্থাৎ প্রজেক্টটা একটা ভিভিড শেপ শেপ ধারণ করবে। তো তখন কিন্তু যারা যারা হচ্ছে স্টেক হোল্ডার বা যারা প্রজেক্টটাকে এস্টাবলিশ করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু বুঝতে সুবিধা হবে। দেন যেটা হচ্ছে যে সাউন্ড জাজমেন্ট থাকতে হবে, বিচার ক্ষমতা, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, লাইক যেভাবে যেভাবে ইঞ্জিনিয়াররা কাজ করবে সেভাবে অ্যাকাউন্টস কাজ করবে, এবং এবং কনসার্ন আদার ডিপার্টমেন্টও কিন্তু রয়েছে যারা কাজ করছে। তো এই এই যে সবাই কাজ করবে, তো এই ক্ষেত্রে যদি প্রপার জাজমেন্ট না হয় তখন কিন্তু দেখা যাবে ওয়ার্কফোর্স ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হবে। অর্থাৎ যেই ওয়ার্কফোর্স রয়েছে তাদের মধ্যে কিন্তু ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হবে, বা স্টেক হোল্ডার রয়েছে তারা কিন্তু ডিস্যাটিসফাইড হবে। তখন তখন কিন্তু ওই ম্যানেজারের পক্ষে প্রজেক্ট রান করা কঠিন হয়ে যাবে। তখন যেটা করতে হবে যে সাউন্ড জাজমেন্ট, অর্থাৎ কে কে কিভাবে রেসপন্স করছে সেই অনুযায়ী কি করা, প্রপারলি জাজ করা, এবং কি করা, সেটাকে ইভ্যালুয়েশন করে রেসপন্স করতে হবে। এর পরের বিষয়টা হচ্ছে ইজ আ মোটিভেটর। ইজ আ মোটিভেটর কজ হচ্ছে যে এখানে বলেছি যে প্রোঅ্যাক্টিভ হতে হবে। কোনো প্রবলেম অ্যারাইজ হতে পারে বা কোনো সেগমেন্টের সমস্যা হতে পারে। তো তখন বা একটা প্রজেক্ট এটা যদি 1 ইয়ার বা 2 ইয়ার বা টোটাল নাম্বার অফ ইয়ার ধরে, আবার যেমন হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়ার্কফোর্স রয়েছে। তো ওয়ার্কফোর্স আমরা যদি দেখি যে ফরেন ওয়ার্কফোর্স, অর্থাৎ বাইরে থেকে যে ইঞ্জিনিয়ার গুলো রয়েছে, তো তাদের ক্ষেত্রে দেখো যে বাইরের ফরেন যে ইঞ্জিনিয়ার গুলো রয়েছে, আমাদের দেশের যে ইঞ্জিনিয়ার গুলো রয়েছে, তো দুইজনের মধ্যে কিন্তু একটা ব্যারিয়ার থাকে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। লাইক আমরা যদি চায়না থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসি, বা এই ক্ষেত্রে যদি কনসালটেন্ট নিয়ে ইউএসএ থেকে নিয়ে নিয়ে আসা হয়, তো যেটা হয় যে ইংলিশ হলে কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমরা আমরা বুঝি, তো এখানে সমস্যা হয় না। কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, অর্থাৎ চাইনিজ, বা অনেক ক্ষেত্রে দেখা যায় কোরিয়ান, বা বিভিন্ন, এখন তো গ্লোবাল পার্সপেক্টিভে বিভিন্ন ধরনের পার্সনরা কি করে, ওয়ার্কে এনগেজ হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট হয়, বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ হয়। তো তখন কিন্তু প্রজেক্ট ম্যানেজারকে এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। তো সব ক্ষেত্রেই কিন্তু ফাইন্যান্সিয়ালি সলভ করা সম্ভব না। তো সেক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল মোটিভেশন যেমন দরকার রয়েছে, যে আমরা যদি বাইরের যারা রয়েছে তাদেরকে অবশ্যই সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ দিতে হবে, ফাইন্যান্সিয়ালি মোটিভেট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কি করতে হবে, তাদের সাইকোলজিক্যাল মোটিভেশন, তাদেরকে বিভিন্ন ধরনের তাদের সংশ্লিষ্ট কনসার্ন বিষয়গুলো, কোন কোন বিষয়ে প্রবলেম ফেস করছে, এবং হচ্ছে ইন্টারপার্সোনাল যে স্কিল, অর্থাৎ ম্যানেজারের এই ক্ষেত্রে একটা রোল হচ্ছে ইন্টারপার্সোনাল রোলকে প্লে করে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। আর এই মোটিভেটিং এর ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমেটিক, অর্থাৎ ডিপ্লোমেটিক থাকতে হবে। এখন লাইক যদি এইরকম হয় যে আহ, উম, আহ, কি- আহ, খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে এই যে লাইক করোনা ভাইরাস যখন স্প্রেড হলো, তখন কিন্তু মানুষকে অ্যাব্রয়েড, অর্থাৎ ফরেন পিপলদেরকে কিন্তু খুব ভয় পাচ্ছিল।
তো সেই ক্ষেত্রে আমাদের দেশে রাশিয়ান পিপল রয়েছে, আমেরিকান রয়েছে এবং কোরিয়ান রয়েছে, চাইনিজ পিপল রয়েছে, স্পেশালি চাইনিজ পিপল। চাইনিজ পিপলদের দেখলেই মানুষ কি ভয়ে একেবারে দূরে সরে যেত। তো এইটা কিন্তু খুবই হেজিটেটিং একটা বিষয়। এটা কিন্তু খুবই এম্বারেসিং একটা বিষয়। তারা কিন্তু এইটা কিভাবে অ্যাকসেপ্ট করবে? তো এই যে বিষয়গুলোকে কি করা, এখন ম্যানেজার কি করবে? ম্যানেজার যদি অর্থাৎ আমাদের দেশের ওয়ার্কফোর্স যারা রয়েছে তাদের সাথে খুব বেশি মিসবিহেভ করে, সেক্ষেত্রে কিন্তু প্রজেক্ট তারা যদি তাদের দায়িত্ব পালন করতে না চায়, একটা চ্যালেঞ্জ দাঁড়ালো। আর যদি এমন হয় যে ওই এই বিহেভটা চলতেই রইলো, তাহলে কিন্তু যারা চাইনিজ ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু চলে যাবে। তো এই যে এইটার মধ্যে কি করতে হবে, ব্যালেন্স ক্রিয়েট করতে হবে, অর্থাৎ তাদেরকেও রাখতে হবে এবং আমাদের দেশের যারা ওয়ার্কফোর্স রয়েছে তাদেরকেও রাখতে হবে। সো এইখানে কিন্তু ডিপ্লোমেসি মেনটেন করতে হবে, অর্থাৎ ভারসাম্যপূর্ণ মোটিভেশন, অর্থাৎ তাদেরকে তাদের নিডস অনুযায়ী স্যাটিসফাই করতে হবে। দেন আমাদের দেশের যারা রয়েছে তাদের নিডস অনুযায়ী তাদেরকে তাদেরকে কি করতে হবে, একটা ব্যালেন্স লেভেল নিয়ে আসতে হবে, যাতে কি করা হয়, মেইন পারপাসটা হচ্ছে যে প্রজেক্টটাকে কমপ্লিট করা। এরপরে ডেলিগেশনের ক্ষেত্রে তার তো বিভিন্ন ধরনের ডেলিগেট থাকবে। এইটা হচ্ছে যে কিছু কিছু পাওয়ার কনসার্ট ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়া, ইঞ্জিনিয়ারিং করে করে যারা রয়েছে তাদেরকে কিছু কিছু পাওয়ার ডেলিগেট করা, বা কিছু কিছু হচ্ছে টাস্ক ডেলিগেট করা, বা কিছু কিছু বিষয়কে ডেলিগেট করে দেয়া। কারণ ম্যানেজার অর্থাৎ ম্যানেজারের পক্ষে বা ম্যানেজার একজন বা কয়েকজন হলেও টোটাল বিষয়টা কিন্তু তাদের ম্যানেজ করতে হচ্ছে। তো টোটাল বিষয়টা ম্যানেজ করার ক্ষেত্রে কিন্তু তাদের টোটাল টাস্কটাকে কিন্তু ডেলিগেট করতে হবে। সব যদি একেবারে সেন্ট্রালাইজ হয়, তাহলে কিন্তু এটাও একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করবে। অর্থাৎ সব বিষয়গুলোই কিন্তু যদি ম্যানেজারদেরকে দেখতে হয়, দেন এই ক্ষেত্রে টাইম কিন্তু একটা ফ্যাক্টর। আমি তোমাদেরকে আগেই বলেছি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে টাইম ফ্যাক্টর। অর্থাৎ এখানে একটা স্টার্ট টাইম থাকে আর একটা হচ্ছে এন্ড টাইম থাকে। তাহলে একটা নির্দিষ্ট সার্টেন টাইমের মধ্যে কিন্তু প্রজেক্ট কমপ্লিট করতে হবে। সো এইটা ছিল গুড প্রজেক্ট ম্যানেজারের কোয়ালিটি গুলো তোমাদের। আমরা এই কোর্সটা করাবো। তো তোমাদেরকেও কিন্তু, যেহেতু তোমরা একেবারে শেষের দিকে জব মার্কেটে যাবে, সো এই কোয়ালিটি গুলো কিন্তু ওন করতে হবে। এই জন্য খুব কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস ফলো করতে হবে। তো এই দেখো, আমি যেটা বুঝিয়েছি প্রোঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভ এর বিষয়ে, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, বেসিক্যালি আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ হওয়া যাবে না। অর্থাৎ যদি রিঅ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে তোমরা জেনেছো যে এত প্রবলেম, তখন কিন্তু প্রবলেমের মধ্যে ডুবে যেতে হবে, লাইক প্রজেক্ট রান করা সম্ভব হবে না। তো এই ক্ষেত্রে যেটা বিহেভিয়ার প্রোঅ্যাক্টিভ হতে হবে। দেন প্রোঅ্যাক্টিভ বলতে কি কি বোঝাচ্ছি আমরা? প্রোঅ্যাক্টিভ বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে যে রিঅ্যাক্টিভ কি, আনপ্রিপেয়ার্ড। দেন হচ্ছে প্রবলেম আসবে, দেন কি হবে, প্রিপেয়ার্ড হবে। আর প্রোঅ্যাক্টিভ কি, প্রিপেয়ার্ড। অর্থাৎ প্রবলেম আসার আগেই হচ্ছে সে প্রবলেম সলভ করার জন্য রেডি। তো এইটাই কিন্তু বেসিক্যালি প্রজেক্টকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। তো এইখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, রিঅ্যাক্টিং টু আ প্রবলেম আফটার ইট অ্যারাইজেস। অর্থাৎ রিঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভ বিষয়টা কি, যে রিঅ্যাক্টিং টু আ প্রবলেম আফটার ইট অ্যারাইজেস, অর্থাৎ যখন অ্যারাইজ হবে তখন এটাকে নিয়ে কনসার্ন হওয়া, বাট আগে থেকে কোনো ইনিশিয়েটিভ বা কোনো বিষয় না করা। দেখো ম্যানেজমেন্ট সিস্টেম আর প্রোঅ্যাক্টিভের বিষয় হচ্ছে এটাকে প্রিভেন্টিং মেজার্স, অর্থাৎ প্রিভেন্ট করা, আসার আগে এটাকে কি করা, যেন সেটা না আসে, সেই জাতীয় ব্যবস্থা। সেক্ষেত্রে অবশ্যই চৌকস হতে হবে এবং দূরদর্শী হতে হবে। এই এইটা যেটা হয় যে এক্সপেরিয়েন্স গুলো হেল্প করে। আর এছাড়াও কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে যে অর্থাৎ দূরদর্শিতা, ফারসাইটনেস,
এই বিষয়গুলো থাকতে হবে। প্রিভেন্টিং প্রবলেমস বিফোর দে অ্যারাইজ, অর্থাৎ তারা অ্যারাইজ হওয়ার আগেই কি করতে হবে, সলিউশনে চলে যেতে হবে। তো এরপরের যে বিষয়গুলো রয়েছে, স্টেক হোল্ডার সম্পর্কে আমরা জানবো, যে তো প্রজেক্টে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার থাকে, তো তাদের সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংকস ফর দ্য টাইম বিং। আল্লাহ।